আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। পোষ্য কোটা বাতিলের আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কাল পূর্ণাঙ্গ কর্মবিরতি শিক্ষক কর্মকর্তাদের। চলছে শিক্ষার্থীদের অনশন বিক্ষোভ, 5 ঘন্টা ধরে অবরুদ্ধ প্রভিসি। পোষ্য কোটা তো এমনি বাতিল, পোষ্য কোটা তো আগে বাতিল হয়ে আসছে, তারা যে পুনর্বহালের প্রজ্ঞাপনটা দিচ্ছে ওইটা আমরা বাতিল। গলা ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এমন অবস্থায় তিনি পড়ে যান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, কিশোরগঞ্জের সম্মেলনে বললেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, মন্তব্য ফখরুলের। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। হেফাজতের 4 নেতার স্মরণ সভায় ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। আলোচনার টেবিলের সব সমস্যার সমাধান চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। এই সফলতা আগামীতে কাজ করার প্রেরণা যোগাবে। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। যমুনা টেলিভিশন আরও বেশি দায়বদ্ধ থেকে মানুষের জন্য কাজ করবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এখনও অবরুদ্ধ প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান। এদিকে আজ রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাতে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় তারা। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিকেলে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলছে কয়েক শিক্ষার্থীর অনশন কর্মসূচিও। সবাই আমরা এক আছি, 25 তারিখে রাষ্ট্র নির্বাচন হবে এবং আজকে রাতের মধ্যেই পোষ্য কোটামূলক, অমূলক, অযাচিত এই কোটাটাকে বিলুপ্ত করতে হবে। জুবেরি ভবনের অবস্থান, প্রভিসি মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, স্লোগান দিচ্ছে, যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার সরাসরি যুক্ত হয়ে পরিস্থিতি জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন? আমাদের সার্বিক খবরাখবর জানাবেন। ছোঁয়া, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে সালেহ হাসান নকিব, তার বাসাতে একটু আগে যারা পোষ্য কোটার প্রতিবাদে অনশনে বসেছিলেন তারা এসেছেন। এসে তারা একটু আগেই একজন অসুস্থ হয়েছেন, এখানে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে স্বাস্থ্যকেন্দ্রতে পাঠানো হয়েছে এবং আরও যারা অনশন করেছেন তারা এখন কথা বলছেন এবং তারা সার্বিকভাবে তারা বলছেন যে পোষ্য কোটা যে কোনো মূল্যই হোক সেটি কিন্তু বাতিল করতে হবে। এর আগে আমরা দেখেছি যে এই রাত 9:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন ছিল, ঠিক সিনেট ভবনের সামনেই
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং আব্দুল আলিম, তিনি যেমনটি আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে জুবেরি ভবনে একটা আবাসিক এবং ক্লাস ভবন, সেখানে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কয়েকজন সহকর্মীদের উপরে হামলা এবং প্রতিবাদের এই যে জড়িতদের শাস্তির দাবি করে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি সেটি পালন করা হবে, তারা তেমনটি জানিয়েছে। এবং এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এবং দপ্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। তার এই ঘোষণা দেওয়ার পরে মূলত গতকাল সন্ধ্যা 6টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনের সামনে প্রশ্নকোটা পূর্ণবহালের প্রতিবাদে মোট প্রায় 10 থেকে 15 জন শিক্ষার্থী অমরণ অনশনে বসেছিল। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে পর্যন্ত তারা অনশনে বসেছিল এবং এই শিক্ষকদের যখন এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পরেই তারা সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবনে এসে সেখানে তারা ভিসির সাথে দেখা করতে চান এবং এই বিষয়ের যে সুষ্ঠু সমাধান সেটা তারা চান। এবং এরপরেই আমরা দেখেছি যে উত্তেজিত অবস্থায় একজন শিক্ষার্থী, তিনি অনশনে বসেছিলেন, তিনি অসুস্থ হয়েছেন, তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি আরও যে 2 থেকে 3 জন তারাও কিন্তু অসুস্থ হয়েছেন, তাদেরকেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া লাগতে পারে সেই বিষয়টি আমি দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রয়েছে। ছোঁয়া, জি, তার আগে আপনি থাকুন, সেখানে আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে খবর জেনে নেব। দলীয় নেতাকর্মীদের কেউ যেন ব্যক্তি স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অতীতে যারা গুম খুন করে বিএনপি ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। নয় বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন অনুষ্ঠানে। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয় সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলে প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ্য হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। প্রথম পর্বের সমাপনী বক্তব্য দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে ধানের শীষের সমর্থক হওয়ার পরামর্শ দেন তিনি। ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা।
তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারিতে জনরায় বিএনপির পক্ষে আসবে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় ৩,০০০ কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। দল ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, সব সমস্যার সমাধান হবে আলোচনা টেবিলে। জাতীয় জাদুঘরে হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হেফাজতের সাবেক নেতাদের অবদানকে স্মরণ করেন তারা। হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে জাতীয় কনফারেন্স। জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত কনফারেন্সে অংশ নেয় বিভিন্ন ইসলামী দল ও বিএনপি, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। কনফারেন্সে হেফাজতে ইসলামের নেতারা তাদের সাবেক নেতাদের স্মৃতিচারণ করেন, জানান ইসলামের পক্ষে জারি থাকবে তাদের লড়াই। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন নাই, আমরাই তার মোকাবেলা করেছি। যে কেহ ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরামের জিহাদ চলবে ইনশাআল্লাহ। ওনারা আমাদের রাহাবর, ওনার আমরা কাবেরের নকশকদমর ছিল। আমরা যদি হেদায়েত পেতাম চাই, তাহলে ওনার নকশকদমর উপর আমরা আমল করিব। রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, হেফাজতে ইসলামকে বাদ রেখে রাজনীতি করা যাবে না। সামনের দিনে সংগঠনের নেতারা আগের মতোই আপোষহীন ভূমিকা রাখবে, এমন আশাও করেন অনেকে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। যে আপোষহীন মানসিকতার মধ্য দিয়ে হেফাজতের নেতৃবৃন্দ তখনকার প্রলোভনগুলোকে দূরে ঠেলে দিয়ে ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, সামনের দিনেও বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই পথ অনুসরণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়ে বলেন, সমস্ত কিছুর সমাধান হবে আলোচনার টেবিলে। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে। টেবিলে আলোচনা হবে, আবার এই সাথে আন্দোলনে যাব একটু সহযোগিতা। আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না। এ সময় বক্তারা ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে, ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ ভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে যমুনা টেলিভিশনের নাম ঘোষণা করা হয়। যমুনার নীতি নির্ধারকরা বলছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকে এই অর্জন। এই প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। এবছর নানা ক্যাটাগরিতে পরবর্তী 2 বছরের জন্য 49টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিল সুপার ব্র্যান্ড। আয়োজকরা জানান, সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য। সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা লন্ডন ভিত্তিক বহুজাতিক সংস্থা সুপার ব্র্যান্ডস দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেয়া হয়। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে। মানুষই যমুনা টেলিভিশন যে সেরা সেটার স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিরই একটা
পার্ট হচ্ছে আজকের এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। আমরা মনে করি এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। জনগণ বলি, দর্শক বলি, তারা আমাদেরকে অনেক আগেই স্বীকৃতি দিয়েছে বা আমরা অনেক আনন্দিত ছিলাম। আমরা বুঝতে পেরেছি তারা আমাদেরকে ভালোবাসে, হয়তো আমরা ভালো করতে পারছি। এখন ইন্টারন্যাশনালি যখন সুপার ব্র্যান্ডস বলছে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যে যমুনা টেলিভিশন ইজ এ বিগ ব্র্যান্ড। আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি দর্শকের ভালোবাসা, সেটা আমরা প্রতিদিন পেয়ে যাচ্ছি এবং দর্শকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আরও ভালোবাসা দেবে এবং আমাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে রাখবে। সব সরকারই পুলিশকে ব্যবহার করেছে, পাশাপাশি পুলিশ নিজের স্বার্থ হাসিলেও রাজনৈতিক সরকারের তোষামোদি করেছে। এসব কারণেই পুলিশের আজ এমন দুর্দশা। তা থেকে বের হতে হলে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, পাশাপাশি পুলিশকেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পুলিশ সংস্কার নিয়ে এক সেমিনারে এমন মতামত দিয়েছেন রাজনৈতিক সাবেক ও বর্তমান আইজিপি, আইনজীবী, গণমাধ্যমে ব্যক্তিরা। নাগরিকের নিরাপত্তার মূল দায়িত্ব পুলিশের, কিন্তু অনেক ক্ষেত্রে সেবা তো দূরের কথা, পুলিশের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হয় অনেক নাগরিকের। সরকার পরিবর্তন হলেই বদলে যায় আইনের ধারা। পুলিশ নিয়ে এমন সমালোচনা পুরনো, তাই সংস্থাটির সংস্কারের দাবি উঠেছে জোরে সোরে। সংস্কারে কমিশন হলেও তা আশাবাদী করতে পারেনি সবাইকে। বিকালে ডেইলি স্টার কার্যালয়ে পুলিশ সংস্কার নিয়ে এক আলোচনায় সংস্থাটির সাবেক ও বর্তমান প্রধানের বক্তব্যে উঠে আসে বাহিনীর নানা সংকট। বিগত 1.5 বছরে বাংলাদেশ পুলিশের যে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ আগামী 50 বছরও এগুলো এটা রিকভার করা যাবে কিনা সন্দেহ আছে। আমি মামলায় কাকে অ্যারেস্ট করব, কাকে আমি জেলে পাঠাবো, কার বিরুদ্ধে চার্জশিট দিব, এটা যেন আমি নিজে করতে পারি। এটা যেন আমাকে মিনিস্ট্রি থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন আমাকে এটা ডিক্টেট যেন না করে, এই জায়গাটা আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে। পুলিশকে জনবান্ধব করতে হলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ দেন বিশিষ্টজনরা। পুলিশ কমিশন যেটা গঠিত হয়েছে, 8 জনের মধ্যে 5 জন ইন সার্ভিস, তার মধ্যে 2 জন পুলিশ অফিসার, সার্ভিং পুলিশ অফিসার, ফুল অফ কনফ্লিক্ট ও ইন্টারেস্ট। শুধু তাই নয়, ড্রাফট রিপোর্ট শেয়ার করা হয়েছে পুলিশ অথরিটির কাছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এর বিরোধিতা করা হয়েছে এবং আমরা যেটা প্রস্তাব করেছি 9 সদস্যের একটা কমিশন এবং 9 সদস্যের মধ্যে 2 জন নারী হবে এবং এই কমিশনের প্রধান হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নেটিভদেরকে ধরতে গেলে তাদেরকে গুলি করে ধরতে হলেও তো ধরতে পারার ব্যবস্থা রাখতে হয়েছে। সেই প্রেক্ষাপট তো নিশ্চয়ই এখন আর নেই। ফলে কিন্তু আমরা এই এতটা বছর বেরিয়ে আসার পরেও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়নি। বিশিষ্টজনরা বলেন, পুলিশকে রাজনীতিকদের নির্দেশে চলা বন্ধ করতে হবে। একটা মামলা 400 জন তার আসামি, 150 জনের আসামি, কোথা থেকে মামলা হচ্ছে তো পরিবর্তন তো একটা সূত্র আমরা এখানে চাই। এই অ্যারেস্ট বা মামলার মানে অপব্যবহারটা কি রোধ করতে পারি না? আমরা তো একটা ইঙ্গিত পাই না। চিন্তাটা এখনই করতে হবে সংস্কার নিয়ে। পলিটিক্যাল পার্টিগুলার এখানে আছেন অনেকেই, এদের থেকে খুব বেশি আশা আমাদের এখনো নাই। আমরা সেই আগের পলিটিক্যাল লিডারই আছেন, এদেরকে আপনারা 2-1 বার সংস্কার করিয়া দেখতে পারেন এরা কোথায় গিয়ে পৌঁছে। না হইলে একই লোক, আমাদের সেই পুরান লোকেরাই আমাদেরকে এর আগের থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। পুলিশকে আর ব্যবহার না করার প্রতিশ্রুতি পাওয়া গেল রাজনীতিকদের কাছ থেকেও। পুলিশকে নন লিথাল মারণাস্ত্র ইউজ করতে দিতে হবে, লিথাল মারণাস্ত্র নয়, দরকারও পড়ে না। সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপন হিসেবে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি। এতে কোনো অসত্য কিছু নেই, কম বেশি তো। কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে, এটাও সত্য। আমরা পলিটিক্যালি সামনে পুলিশকে রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার হতে দিতে চাই না। আমরা নিজেদেরও সেই মানসিকতা আমাদের নাই এবং ভবিষ্যতে পুলিশের পক্ষ থেকে যেন সেভাবে চলতে হবে। পুলিশ আইন সংস্কার আর বাজেট বরাদ্দ নিশ্চিতের দাবিও করেছেন বিশিষ্টজনরা। যারা সিভিল সোসাইটি আছেন, মানব অধিকার নিয়ে কাজ করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর নিপু হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বেলচা মনির সহ 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 16 সেপ্টেম্বর আদাবর 10 নম্বরে রিপন নিপুকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করে বেলচা মনিরের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা হলে ছায়া তদন্তে নামে ডিবি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় খুনিদের। শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় বেলচা মনির, ছোট রাকিব, সাহস, গুজা মনির ও আকাশ খাকে। উদ্ধার করা হয় 3টি সামুরাই, চাইনিজ কুড়াল ও চাকু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। ডিবি জানায় খুনের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। ঘটনার আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপনকে হত্যা করেছে। আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি যে আমাদের এই আদাবরে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে আর যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে। এদিকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ। ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টার মধ্যে তেজগাঁও থানা 2 জন এবং খিলগাঁও থানা 3 জন গ্রেফতার হয়েছে। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ব্যাখ্যা বলা হয়, পুলিশের দায়িত্ব কর্মবণ্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি দ্বারা নির্ধারিত হয়। পুলিশের যেই 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তারা যথাযথ এসওপি অনুসরণ করেননি, সেজন্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর জোনের এক সহকারী কমিশনার সহ 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে 3 জন। বুড়িচং থানায় ভুক্তভোগী জয়চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি করেন। পরের রাতেই অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ময়নামতি এলাকার সাকুরা স্টিল মিলের ভেতর নির্যাতন করা হয় জয়চন্দ্রকে। পুলিশ জানায়, সাকুরা স্টিল মিলে প্রায় শুক্রবারই চুরি হতো। চোর ধরতে তৎপর ছিল কর্তৃপক্ষ। পরে নামাজের সময় ভ্যান নিয়ে ওই যুবক মিল এলাকায় গেলে চোর সন্দেহে তাকে আটক করে কয়েকজন। মারধরের পাশাপাশি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করা হয়। পরে তার স্ত্রীকে ডেকে জয়চন্দ্রকে ছাড়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয়। এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে। পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই। রাজধানীর যাত্রাবাড়িতে আবাসিক ভবনের একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্নো-প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দিবাগত রাত 1টার দিকে ধলপুর বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। স্বজনরা জানান, তুহিন ইবা দম্পতি তাদের 2 ছেলে তাওহিদ ও তানভীরকে নিয়ে একটি আবাসিক ভবনের 7ম তলায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে যখন তারা ঘুমন্ত, সে সময় বাসার এসিতে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়লে 4 জনই দগ্ধ হন। চিকিৎসকরা জানান 3 জনের অবস্থা সংকটাপন্ন। শেষ হলো নিত্য নতুন ব্যবসার চিন্তা বিষয়ক প্রতিযোগিতা কর্পো রিডলার্স। পিইউপির বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অংশ নেয় কয়েকশো দল। শেষ দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। মাথায় কত চিন্তা ঘোরে, সব চিন্তা কি বাস্তবায়ন সম্ভব? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অসংখ্য ভাবনা নিয়েই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপিতে হলো প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 358টি দল তাদের আইডিয়া আর তা বাস্তবায়নের উপায় উপস্থাপন করেন। সেরা 6 দল ওঠে ফাইনালে। একটা সময় তো দরকার চেঞ্জ হয়। সো কি বিজনেসের দুনিয়ায় কি চেঞ্জটা আসতেছে, এটা বিজনেস কম্পিটিশন থেকে আসলে শেখা যায়। ফ্রেন্ডরা ফাইনালিস্ট ছিল, তো ওদেরকে সাপোর্ট করতে আসছে বেসিক্যালি। আসলে ওরা জিততে পারেনি, বাট আলহামদুলিল্লাহ ভালো করছে।
গ্র্যান্ড ফিনালেতে সব দল তাদের আইডিয়া উপস্থাপন করে, মঞ্চে দাঁড়িয়ে জবাব দেন বিচারকদের নানা প্রশ্নের। এদিন কাঁঠাল থেকে বিস্কুট উৎপাদনের অভিনব আইডিয়া শেয়ার করে চ্যাম্পিয়ন হয় টিম 0227। দলের সবাই বিউপির শিক্ষার্থী। কাঁচা কাঁঠাল যেটা আছে ওটা যে কাঁচালের যে এমনিতে স্কিনটা পিল করে ওটা শুকাবে, মানে শুকানোর পর ডিহাইড্রেট করার পর দেন এটা গ্রাইন্ড করলে ওটা টেকনিক্যালি আপনার কাঁঠালের ফ্লাওয়ার হয়ে যায়। 3টা ফ্লেভার ইউজ করার কথা, একটা হচ্ছে আমাদের ডার্ক চকলেট, আর একটা হচ্ছে চেডার অ্যান্ড চাইভ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডেটস অ্যান্ড রেজিন। আনরাইপ যেই ওয়েস্টেজগুলো থাকে সেখান থেকে আমরা যদি প্রসেস করে ফ্লাওয়ারটা বের করতে পারি, ইটস ভেরি ফিজিবল। আয়োজকরা জানান কর্পোরেট লার্জের নবম সংস্করণ এটি। একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে পরিচিত করতেই এমন আয়োজন। একটা প্রোডাক্ট কিভাবে বানানো থেকে শুরু করে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত ফাইনাল কনজিউমারের হাতে কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে কি কি হার্ডলসগুলো আমরা ফেস করতে পারি, প্রত্যেকটা জিনিস এখানে শেখার আছে। আমরা অনেক কষ্ট করেছি এই আজকের এই দিনটির জন্য। আমরা অলমোস্ট 1 বছর ধরে এসব করছি। সো 1 বছর ধরে আমাদের সব প্ল্যানিং হয়েছে। সো এই 1 বছর যে আমরা কষ্ট করেছি, দিস ইজ হোয়াট মোটিভেটেড আস টু ডু টু ফাইনালি এন্ড দিস ইভেন্ট। পরে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় ইভেন্টের স্পন্সর এবং মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো ওয়েবসাইট নয়। একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই তথ্য ছড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে এই বিষয়ে আমিরাত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলেও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় 17 সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিসা নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় তুললেও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ভিসা নিষেধাজ্ঞা সংবাদ নিয়ে তোলপাড় চলছে সেই সংক্রান্ত কোনো তথ্যই দূতাবাসকে জানায়নি আমিরাত সরকার। এমনকি যে ওয়েবসাইট থেকে এই সংবাদ ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো ওয়েবসাইট নয়। রাষ্ট্রদূতের আশঙ্কা, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে। আমরা অফিসিয়ালি দূতাবাস থেকে অথবা আমাদের কনসুলেট থেকে ইউএই সরকারের পক্ষ থেকে তেমন কোনো যোগাযোগ আমরা পাইনি। যে ওয়েবসাইটটি রেফার করে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিউজটি হয়েছে, সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এটি একটি ভিসা প্রসেসিং সেন্টার ওয়েবসাইট। তো এটির তেমন অথেন্টিসিটি নাই। তবে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের দুরভিসন্ধিমূলক পোস্ট হতে পারে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। আমরা যদিও আজকে ছুটির দিন, আগামীকালকেও ছুটি থাকবে, আমরা এই 2 দিন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব এই অথেন্টিসিটিটা বের করার জন্য। সেটি সম্ভব না হলে সোমবার ইনশাআল্লাহ চেষ্টা করব যে এটা আসলে কতটুকু সঠিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।